বিসমিল্লাহির রহমানির রহিম। আল হেরা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম এবং আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, অনলাইন ক্লাসে মনোযোগী আছো, এই প্রত্যাশা রেখেই আমি মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক, আল হেরা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের অনলাইন ক্লাস হবে শ্রেণী অষ্টম, বিষয় গণিত। অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ, কিন্তু গণিতের হচ্ছে প্রথম, এই গণিতের এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই প্রশ্ন হাতে পেয়েছো, অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হাতে পেয়েছো। তো প্রশ্ন হাতে পেয়ে খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে, তারপর লেখা শুরু করবে। তো অ্যাসাইনমেন্টে প্রথমে তোমাদের প্যাটার্ন থেকে কিছু বিষয় উল্লেখ করা আছে। তো প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করতে না পারলে তোমরা একটা সূত্র অনুসরণ করবা, সেটা হচ্ছে ক গুণন পার্থক্য প্লাস প্রথম পদ মাইনাস পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই সূত্রটি অনুসরণ করো তাহলে তোমরা সহজেই যে কোনো বীজগাণিতিক রাশি বের করতে পারবে। ক গুণন পার্থক্য, প্রথম পদ মাইনাস পার্থক্য। তো এখান থেকে আমরা যে কোনো একটি উদাহরণ লক্ষ্য করি। যদি 5, 10, 15, 20 এরকম থাকে, তাহলে আমরা বীজগণিতের রাশিটি কীভাবে বের করব? তাহলে ক এখানে, তাহলে ক গুণন পার্থক্য যোগ প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে ক গুণন এখানে 5 যোগ প্রথম পদ হচ্ছে 5 মাইনাস পার্থক্য হচ্ছে 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি পাইলাম? 5ক। তাহলে 5ক যদি আমরা পাই, তাহলে আমরা এখানে বসি 5ক। তাহলে 5ক আমরা যদি 1 বসাই, ক সমান যদি 1 বসাই বা 2 বসাই বা 3 বসাই, এভাবে আমরা পদগুলো পাই। 1 বসালে 5 একে 5, 2 বসালে 5 দুগুণ 10, 3 বসালে 3 পাঁচা 15, 4 বসালে 4 পাঁচা 20। এভাবে যদি পার্থক্য 6 হয়, তাহলে এখানে প্রথম পদ মাইনাস 6, তাহলে 5 মাইনাস 6, তখন আমাদের বীজগাণিতিক রাশিটি হবে 5ক মাইনাস 1। যদি পার্থক্য, যদি প্রথম পদ বড় হয়, প্রথম পদ 7 হয়, পার্থক্য 5 হয়, তাহলে এখানে আমাদের বীজগণিতিক রাশিটি হবে 5ক প্লাস 2। এভাবে আমরা বীজগণিতিক রাশি বের করতে পারি এবং তোমরা সহজেই যে অঙ্কগুলো দেওয়া আছে তোমরা করতে পারবা। আমি সরাসরি তোমাদের অঙ্কটি বলে না দিয়ে কৌশলটি শিখিয়ে দিলাম, তোমরা এখন বীজগণিতিক রাশি বের করতে পারবা। সূত্রটি মনে রাখবে, ক গুণন পার্থক্য যোগ প্রথম পদ মাইনাস পার্থক্য। তো আসলে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উপর যে বিষয়ে বেশি কাজ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মুনাফার উপর বেশি দেওয়া আছে। তো আমি এখন মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা যার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে মুনাফা। তো শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা মানে কি? মুনাফা হচ্ছে লাভ। তো এই মুনাফা কিভাবে আমরা পাই? মুনাফা কয় ধরনের আছে? মুনাফা আছে 2 ধরনের। একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ইংরেজিতে আমরা বলবো সিম্পল প্রফিট, আর এটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট। অনেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে, তারাও এটা দেখতে পারবে, সমস্যা নাই। তা সিম্পল প্রফিট আর হচ্ছে কম্পাউন্ড প্রফিট, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তোমাদের মেইন যে অর্থাৎ এই গণিতের 1-এর যে অ্যাসাইনমেন্টটা মূলত সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের করতে পারবো এবং এই দুইটি বিষয়ের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। আমি এর উপরে কিছুটা তোমাদের
জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তা সরল মুনাফা অর্থাৎ সিম্পল মুনাফা। সরল মুনাফাটা কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বাবা মা ভাই বোন এরা সবাই ব্যাংকে টাকা রাখে। তো ব্যাংকে টাকা রাখলে প্রতি 1 বছরে যে প্রফিটটা লাভ করে যদি 10% হারে প্রফিট দেয়, তাহলে তোমাদের 100 টাকা 1 বছরে লাভ হয় 10 টাকা। তাহলে এই 10 টাকা হচ্ছে তোমাদের সরল মুনাফা। এই 10 টাকা হলো সরল মুনাফা। অর্থাৎ টাকা ব্যাংকে জমা রাখলে প্রারম্ভিক মূলধনের উপর যে প্রফিটটা দেওয়া হয় বা যে লাভটা দেওয়া হয়, এটা হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বীজগণিতের সাথে সরল মুনাফার একটি সূত্র দেওয়া আছে। সূত্রটা হচ্ছে আই সমান পি এন আর। আই সমান সমান পি এন আর। আমি এখন এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করব। আইতে ইন্টারেস্ট, আইতে ইন্টারেস্ট, মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। তাহলে আইতে কি? আইতে ইন্টারেস্ট। আই ইকুয়াল কি? মুনাফা বা ইন্টারেস্ট। INTEREST, ইন্টারেস্ট। তাহলে পিতে কি? পি হলো প্রিন্সিপাল, PRIN, প্রিন্সিপাল। পিতে হলো প্রিন্সিপাল মানে মূলধন। প্রিন্সিপাল হচ্ছে মূলধন বা আসল, মূলধন বা আসল। তারপরে এনতে কি? এনতে হচ্ছে টাইম, এনতে হচ্ছে টাইম। টাইম মানে কি? সময়। টাইম হলো সময়। এরপরে আরতে কি? আরতে রেট, রেট অফ ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট অর্থাৎ শতকরা হার, শতকরা হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সরল মুনাফার এই ধাপগুলো একটু খেয়াল করবে। তাহলে আরতে কি? আরতে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ শতকরার হার। তো আমরা সরল মুনাফা সম্পর্কে মোটামুটি জানলাম যে সরল মুনাফা কি, সরল মুনাফার সূত্র এবং সরল মুনাফা সম্পর্কে আমরা কি কি বিষয় অবলম্বন করতে পারি। তো সরল মুনাফা সম্পর্কে তোমাদের আরও কিছু সূত্র আছে। যেমন এতে বলে হচ্ছে সবুদ্ধি মূলধন বা টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, টোটাল AMOUNT, টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ এ সমান আমরা কি বলতে পারি? P প্লাস I। এতে কি? টোটাল অ্যামাউন্ট, পিতে প্রিন্সিপাল আর আইতে ইন্টারেস্ট। এখান থেকে আমরা পক্ষান্তর করে যে কোনো জিনিস নির্ণয় করতে পারি। উদাহরণস্বরূপ আমি বের করব প্রিন্সিপাল মানে মূলধন বা আসল, তখন আমাকে লিখতে হবে P ইকুয়াল A মাইনাস I। এখান থেকে আমি যদি I বের করি, তাহলে I ইকুয়াল হবে আমার A মাইনাস P। তো তোমরা এই বীজগাণিতিক টার্মগুলো ভালো করে জানলে অবশ্যই তোমাদের এগুলো কোনো সমস্যাই হবে না। আশা করি তোমরা সরল মুনাফার এই থিমগুলো বুঝতে পারছো। এখন আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা করব। চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফাকে বলা হয় কম্পাউন্ড প্রফিট। অর্থাৎ কেউ যদি ব্যাংকে টাকা রাখে, তাহলে সেই টাকাটা বছর শেষে যে টাকা মূলধনের উপরে যোগ হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। উদাহরণস্বরূপ কেউ ব্যাংকে 10 টাকা জমা রাখলো, তাহলে 10 টাকা 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে 100 যোগ 10, তার মূলধন হলো কত? 110 টাকা। তার মূলধন হবে 110 টাকা। এই 110 টাকা আবার পরবর্তী বছরে তার মূলধন নির্ণয় করবে। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাগুলো কিভাবে নির্ণয় করতে পারি সে একটা দৃষ্টান্ত তোমাদের দেখাই দিলে বুঝতে পারবা। চক্রবৃদ্ধি মুনাফাকে বলা হয় কম্পাউন্ড প্রফিট। তো চক্রবৃদ্ধি মুনাফার
নিয়মের কিছু সূত্র আছে। যেমন আমরা 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করব, তাহলে প্রথম বছর বা 1 বছর, প্রথম বছরে চক্রবৃদ্ধি, প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। তাহলে এখানে আমার আসল যদি পি হয় তাহলে মুনাফা হচ্ছে পি গুণন আর, অর্থাৎ এটা কী দাঁড়ালো? পি যদি আমি এখানে কমন নেই তাহলে 1 প্লাস আর, 1 প্লাস আর। তাহলে এটা হলো প্রথম বছরে চক্রবৃদ্ধি মুনাফা, প্রথম বছরে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমি যদি এভাবে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তাহলে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন, তখন এটা হবে পি ইন্টু 1 প্লাস আর প্লাস আবার হবে পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছর। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে কি? পি ইন্টু 1 প্লাস আর, আবার এর সঙ্গে আবার আর গুণন হবে। তখন আমি যদি এখানে কমন নেই পি ইন্টু 1 প্লাস আর, তাহলে আমাদের এটা দাঁড়ালো 1 প্লাস আর। তাহলে এখন 1 প্লাস আর 1 প্লাস আর গুণ করলে কি হয়? 1 প্লাস আর স্কোয়ার। এভাবে তৃতীয় বছর হবে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটা যদি তোমরা বুঝতে পারো যে পি প্লাস পি গুণন আর, অর্থাৎ পি কমন নিলে 1 প্লাস আর, দ্বিতীয়টাতে ঘাত 2, তৃতীয়টাতে ঘাত হবে 3, অর্থাৎ এই ঘাতটুকে বলা হয় সূচক, প্রথম মূলধন সূচক। তো এভাবে তোমাদের 3, 4, 5 এভাবে চক্রবৃদ্ধির সূচক নির্ণয় করা হয়। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানব। এটা সূত্রটা কীভাবে আসলো সেটা আমি দেখলাম। এখন ডাইরেক্ট মূল সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে এনটা হচ্ছে ঘাত বা সূচক, যত বছর হবে তত হবে, আর তে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা কি বললাম? সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো দেওয়া হচ্ছে, সরল মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফা জানতে হবে, চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য কোনটি সুবিধাজনক সেটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের একটি টার্ম নিয়ে 2টি বিষয়ে সমাধান করে দেখাই দেবো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কোনটি সুবিধাজনক। যেমন তোমাদের প্রশ্নপত্রে বলা আছে সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি সুবিধাজনক, সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা? আমি একটি টার্ম এখানে লিখলেই তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা আমি লিখে দিতেছি, শতকরা বার্ষিক 8% টাকায়, শতকরা বার্ষিক 8% টাকায়, 8% টাকা, 8% টাকা মুনাফায় কত বছরে শতকরা বার্ষিক 8% টাকায় কত, শতকরা বার্ষিক 8% টাকা মুনাফায় কত টাকা, 5 বছরে মুনাফা 5,000 টাকা হবে, 5,000 টাকা হবে। প্রশ্নটা হচ্ছে শতকরা বার্ষিক 8% টাকার মুনাফায় কত টাকা, 8% টাকা মুনাফায়, 8% টাকা মুনাফায় কত টাকা, 5 বছরের মুনাফা 5,000 টাকা হবে। তাহলে এই থিমটা দিয়ে
আমরা দুইটাই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই আমরা বের করব, তাহলে তোমরা সহজেই প্রশ্নের সমাধানটা দিতে পারবে। তাহলে আমরা প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে যাই। তাহলে সরল মুনাফা কি আমরা জানি, আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর। তাহলে আমাদের সবগুলো থিম জানা আছে, তো আমরা এখানে বের করব মূলধন। তাহলে মূলধন যদি আমি পি বের করি, তাহলে পি সমান সমান কি, আই ভাগ এন আর। তোমরা ডান দিকে এই পাশে টান দিয়ে প্রতিটা জিনিস লিখে যাবে যে এখানে আর কত, আর হচ্ছে 8/100। তারপরে এন কত, এন সমান হলো 5 বছর। তারপরে আর তো লিখছি এন, আই কত, আই এখানে দেওয়া আছে 5000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পি বের করব। তাহলে পি আমাদের বের হচ্ছে আই, তাহলে আই হচ্ছে 5000 টাকা, এন হচ্ছে কত 5 বছর, তাহলে 5 গুণন 8/100। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 5 করি 100, তাহলে এটা উপরে যাবে 2, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তাহলে 1 2 3 4, 4টি শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, একক দশক শতক হাজার 1 লক্ষ। 1 লক্ষকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে ক্যালকুলেশনে ভাগফলটা আসতেছে 12,500 টাকা। তাহলে এটা আসতেছে 12,500। তাহলে আমাদের এখানে মূলধনটা বাড়াইলো 12,500 টাকা। তাহলে পি হলো 12,500। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে সরল মুনাফা বের করলাম, যে মূলধনটা বের করলাম। মূলধন কত 12,500, আর প্রফিটটা কত, এটা হচ্ছে 5,000। তাহলে এখন যদি আমি টোটাল অ্যামাউন্ট বের করি, স্ববৃদ্ধি মূলধন, তাহলে স্ববৃদ্ধি মূলধন আমাদের হবে 12,500 যোগ 5,000। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 17,500 টাকা, 17,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমার বিষয়টা খেয়াল করবে, আমি এটা দিয়েই আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করে তোমাদের দেখাই দেব। তাহলে এটা তোমরা খেয়াল করবা, সরল মুনাফা আমি পাইলাম 17,500 টাকা। তো এটা সরল মুনাফার ক্ষেত্রে। এখন যদি আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটা কীরকম হবে, প্রশ্নটা এরকম হবে যে বার্ষিক শতকরা 8% হার মুনাফায় 12,500 টাকায় 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। শতকরা বার্ষিক 8% হার মুনাফায় এই 17,500 টাকায় 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন কত, এটা দিয়ে আমি শুধু একটু ডিফারেন্স করে কি করলাম, শতকরা বার্ষিক 8% হার টাকায় 8% হার মুনাফায় 17,500 টাকার চক্রবৃদ্ধি মূলধন কত, অথবা এখানে মোট মূলধন কত 12,500 টাকা। তাহলে অথবা 12,500 টাকার মূলধন কত, এটাই আমি যদি মূলধন ধরি 12,500 টাকা, এখানে বললাম 17,500, তাহলে এখানে আমি দেবো 12,500। তাহলে শতকরা বার্ষিক 8% হার মুনাফায় 12,500 টাকায় 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাই আমি চক্রবৃদ্ধি মূলধনটা এখন সূত্র বের করি। তাহলে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাই আমাদের বাকি মানগুলো সব জানাই আছে। তাহলে সি, তাহলে পি আমাদের মূলধন এখানে দেওয়া আছে 12,500, 1 প্লাস আর ওটাই ধরলাম 8/100 গুণন হচ্ছে 5। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন এটা আমরা সহজেই বের করার জন্য কি করব, 12,500
তাহলে এখানে যোগ করলে কত হবে 108 ভাগ 100 গুণন 5। এখন আমি যদি এটাকে ভাগ করি 12,500 গুণন 1.8 গুণন 1.8 গুণন 1.8 গুণন 1.8 গুণন 1.8, 1 2 3 4 5, যেহেতু সূচক বা ঘাত 5 আছে অতএব আমি 5 দিলাম। এখন আমরা যদি এই 5 বার এটাকে গুণ করি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাহলে আমাদের এইটার ক্যালকুলেশন, তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটর টিপা, ক্যালকুলেটরের মানটা বের হবে 18,366 টাকা, 18,366 টাকা 60 পয়সা। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রশ্নটা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা, যেহেতু এখানে বলা আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, মূলত এটার বিষয়ে তোমাদের কোশ্চেনটা। তা আমি সরল মুনাফা বের করলাম, আমি পেলাম কত 17,500 টাকা। আর একই অঙ্ক দিয়ে আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বুঝাই দিলাম, এটা আমরা পাইলাম কত 18,366 টাকা। তোমাদের প্রশ্নের মধ্যে দেখবে লাস্টে গ নম্বরে দেওয়া আছে যে একটি সমবায় স্কিমের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো। আমি ডাইরেক্ট প্রশ্ন বলে দিতেছি না, আমি সলভ করে দিলাম। এখন তোমরা এখান থেকে তোমরা নির্ণয় করো যে কোনটি বেশি সুবিধাজনক। এখান থেকে আবার তোমরা পার্থক্য বের করবা। পার্থক্যটা কিভাবে হবে? পার্থক্যটা যদি আমি বের করি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত বিয়োগ করলে পাবা। আর চক্রবৃদ্ধি মুনাফা শুধু বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে এখান থেকে মাইনাস চক্রবৃদ্ধি মূলধন মাইনাস এই মুনাফাটা, আসল টাকাটা কত ছিল 12,500, এই দুটো বিয়োগ করলে আমাদের কী বের হবে? চক্রবৃদ্ধি মুনাফা বের হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তোমরা জানো যে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি, তোমরা এটা সবাই জানো। তাহলে এভাবে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবে। আবার যদি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য বের করতে পারবা, দুটো বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে। অর্থাৎ সরল মুনাফা আমরা বলছিলাম দেওয়া ছিল 5,000 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা এখানে বাড়াবে এটা থেকে এটা মাইনাস করলে 18,000, এটা মাইনাস 18,366 থেকে 12,500 বিয়োগ করব। 18,366 টাকা 60 পয়সা থেকে আমরা বিয়োগ করব 12,500। তাহলে এইটা আমরা কি পাবো? এটা আমরা বিয়োগ করলে পাবো 5,866 টাকা, 5,866 টাকা 60 পয়সা। তাহলে এইটা পেলাম আমরা চক্রবৃদ্ধি মুনাফা। এবং সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এই 5,800 টাকা থেকে আবার এই 5,000 টাকা বিয়োগ করব, তখন এটা বাড়াবে তোমাদের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে অনুধাবন করছো এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা, কোনো ভুল করবে না। অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে লিখে জমা দিবে এবং এই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। অনলাইনে যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।